আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সব সময় এমন অত্যাচারের প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধনের পর এবার রাজধানীতে প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। বিএনপি নেতারা বলেছেন, এমন মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাদের যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা। মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে কারওয়ান বাজারে শেষ হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করা সহ কয়েকটি বিষয়ে ট্রাইব্যুনালের বিধি সংশোধন করে 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। আর পুলিশ সদস্যদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাফ জানিয়ে দিয়েছেন, গণহত্যায় যুক্ত থাকাদের গ্রেপ্তার করা হবে।
মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের বিচারে আইন, তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে প্রসিকিউশন কার্যালয়। এতে বিদ্যমান আইনে কিভাবে জুলাই আগস্টের গণহত্যার বিচার করা হবে তা তুলে ধরা হয়। তারা জানান, এ পর্যন্ত ৩৩৯টি অভিযোগ দাখিল করা হয়েছে। ২২টি মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়, পলাতক ৮৭ জন। আসামিদের মধ্যে বেসামরিক ৭০ জন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬২ জন ও সামরিক কর্মকর্তা রয়েছেন ৯ জন। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলেই এটা আইনে পরিণত হবে। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। এ সময় জুলাই আগস্ট গণহত্যায় ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দেওয়া চিঠি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের শুধুমাত্র মাস্টারমাইন্ড ও সরাসরি অপরাধের সাথে জড়িতদের বিচার করা হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাচলে 10 কাঠার প্লট জালিয়াতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম জানিয়েছেন, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 4 মে দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট জালিয়াতির ঘটনায় 12ই জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতের বিনিয়োগের পাইপলাইন তৈরি ছিল এবারের বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য। সমাপনী সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কর্মকর্তারা। 4 দিনের আয়োজন থেকে কি পরিমাণ বিনিয়োগ পাওয়ার আশা করছে সরকার, এমন প্রশ্নের জবাবে তারা জানালেন, ঢাকায় সামিট চলাকালে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের $15 কোটি সমান প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগের সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া শপআপ নামের বাংলাদেশি প্রতিষ্ঠানের 110 মিলিয়ন বিনিয়োগ পাওয়ার সুখবর ও স্বস্তি দিয়েছে আয়োজকদের। রিজভি নেওয়াজের রিপোর্ট। শেষ হলো 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ফরচুন 500 নির্বাহী সহ 1000-এর বেশি বিদেশি নিবন্ধন করেছিলেন ঢাকায় এ সম্মেলনে যোগ দিতে। তবে শেষ দিনে ব্রিফিংয়ে আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, 105 বিদেশি এসেছিলেন বাংলাদেশে। বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জানানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় আগে বলেছেন, আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছি সেটাই সামিটের উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো আপনাদের জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয় নাই। বলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যাতে আমরা ট্র্যাক করতে পারি। যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপআপ
আমাদের শপআপ যে স্টার্টআপের যে বিজনেস আছে ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে, ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। এর আগেও ঢাকায় বিডা বিনিয়োগ সম্মেলন আয়োজন করে। আগেরগুলোর সঙ্গে এবারের সম্মেলনের গুণগত পার্থক্য কি, প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। মানে প্রায় 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো। আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরও সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারে। বিডার কর্মকর্তারা মনে করছেন আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মিরপুরে শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিতে 22 বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমি আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি কি কাজ করে খাবো? আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজখবর নেই না। তারা তো তাকে দাবি টাকা পাইছে, পয়সা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নাই, 1 করা জমিনও নেই আমার। আমার একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার হয়েছে 2য় দিনের মহড়া। সুলতান নাহিমুর রিপোর্ট। সুরতাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারা শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432-এর আয়োজন, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। তাই তো ঝড় তুফানকে ছাপিয়ে 2য় দিনের মহড়ায় অংশ নেন শিল্পীরা। পহেলা বৈশাখ যে বাঙালির একটি প্রাণের উৎসব, আজকের মহড়াতে সেটি প্রমাণ করে। এই ঝড় বাদলের মধ্যে সবাই এসেছে, শিল্পীরা এসেছে, গান গাইছে, এটাই মানে মহা আনন্দের। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে রয়েছে বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি ও বিদেশি কূটনীতিকদের অভ্যর্থনা জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল। সে সময় ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, ওআইসি, আইডিবি সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ও প্রবাসী বাংলাদেশিরা। এই ধরনের আয়োজন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও রাষ্ট্রে রাষ্ট্রে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রতি বৃদ্ধি পাবে বললেন বিশিষ্টজনেরা। বিস্তারিত রুমি সাইদের রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করে কনসুলেট জেনারেল।
نتمنى لدولة البنغلاديش الشعبية مزيدا من النمو والازدهار دولة حكومة وشعبا والمزيد من التوفيق إن شاء الله. The independence of Bangladesh, we are Japan and Bangladesh has been a very strong relations. ألف مبروك اليوم الوطني للشعب البنغلاديشي. أتمنى لهم دائما التوفيق. شعب محبوب، شعب قريب للشعب السعودي، محبوب جدا، إخواننا أصحابنا كلهم بنغلاديش. I would like to congratulate all the citizens of the Bangladesh. It is my pleasure today to be part of the celebration of National Day. আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন কনসাল জেনারেল। বাংলাদেশ এবং সৌদি রিলেশনশিপটা সম্পর্কটা দিনে দিনে কিভাবে আরো ভালো হচ্ছে, উন্নত হচ্ছে এবং আমরা সৌদি আরবের সাথে মানব সম্পদ উন্নয়ন প্লাস তাদের ট্রেড রিলেশনস, ইনভেস্টমেন্ট রিলেশনস কিভাবে আরো বাড়াতে পারবো ক্রমান্বয়ে সেই বিষয়গুলো কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এ ধরনের আয়োজনের ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়বে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। সৌদি আরবের জেদ্দায় রেডিসন ব্লু থেকে রুমি সাইদ, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন সবজি চাষের সফলতা কুড়িগ্রামের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। স্থানীয়রা বলছে অধিক মূল্যের এই সবজি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা প্রচলিত ফসল আবাদের পরিবর্তে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন। ভারতের শিলিগুড়ি থেকে বিটরুটের বীজ সংগ্রহ করে ইউটিউবের মাধ্যমে চাষাবাদের কলাকৌশল জেনে এবং স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় নিজের 25% জমিতে চাষ শুরু করেন তিনি। আমার 25 শতক জমিতে বীজ বুনি, 3 মাস পর এখন হারভেস্ট করতেছি। প্রায় 17,000 টাকা খরচ হয়েছে। আমি সব মিলে 70,000 টাকা নিট প্রফিটের আশা করতেছি এখন পর্যন্ত। সামনের বছর আরো বড় পরিসরে এটা রোপণ করব। বিটরুট গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রং ভিন্নতা রয়েছে। রক্তের মতো লাল, খাতেও কাঁচায়ও খাওয়া যায়, তরকারি পাক করে খাওয়া যায়। আমি সহযোগিতার সাথে করছি আর কি। লাউ খাচ্ছি ভালো, রেখে খেলে মিষ্টি হয়, তুলে খেলে অত মিষ্টিও লাগে না, গাজরের মতো একটা স্বাদ লাগে। বীজটা সরবরাহ ঠিক মতন পাওয়া যায় তাহলে এটা আবাদ করতে। কৃষি বিভাগ বলছে কুড়িগ্রামের মাটি বিটরুট চাষের জন্য উপযোগী। বিটরুট পুষ্টিগুণ এবং ঔষধি গুণ থাকায় এটা বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা উচ্চ রক্তচাপের কারণে হার্টের সমস্যা রয়েছে অথবা ফ্যাটি লিভার রয়েছে, এই ধরনের রোগী বিটরুট খেতে পারেন। তবে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের এটা পরিমিত খাওয়া উচিত। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে বিটরুট চাষ বদলে দেবে কুড়িগ্রামের কৃষিচিত্র, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয় সহ সচেতন মহলের। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম মাজাদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ইতিহাসের সাক্ষী প্রবাজপুর শাহী জামে মসজিদ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত মসজিদটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদের স্থাপত্যশৈলী মুঘল আমলের নকশার অনন্য নিদর্শন। মসজিদটি দেখতে প্রায়ই ভিড় জমান পর্যটকরা। ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর এবং মসজিদের চারপাশে যে খোলা জায়গা, এখানে খুব সুন্দর বাতাস প্রবাহিত হয় এবং আলো বাতাসের সচল আছে। এখানে একটি বিলবোর্ড বা বই বা কিছু একটা স্থাপন করা হোক, বা যেটা থেকে আমরা জানতে পারি এটার সম্পর্কে। এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে দাবি জানাবো
পাশাপাশি এই মসজিদের পাশে যে জায়গাগুলো আছে যারা জবরদখল করে খাচ্ছে সেটা উদ্ধার হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত প্রবাজপুর শাহী জামে মসজিদ। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। তার জন্য আমি মহামান্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রবাজপুর শাহী জামে মসজিদ সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে থাইল্যান্ডকে 178 রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর বোলিংয়ে 5টি করে উইকেট শিকার করে দলের বড় জয় নিশ্চিত করেন দুই স্পিনার ফাহিমা ও জান্নাতুল। লাহোরের মাঠে আগে ব্যাট করে 3 উইকেটে 271 রান করে বাংলাদেশ। নারী ওয়ানডেতে এটিই বাংলাদেশের সেরা দলীয় সংগ্রহ। অধিনায়ক জ্যোতি 78 বলে সেঞ্চুরি করে দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন। শেষ পর্যন্ত 80 বলে 101 রান করে আউট হন জ্যোতি। শারমিন আক্তার করেন 94 রান। জবাব দিতে নেমে বিনা উইকেটে 38 রান তুললেও স্পিন আক্রমণ আসার পরে মুষড়ে পড়েন থাই মেয়েরা। দলীয় 93 রানে অল আউট হয় থাইল্যান্ড। স্পিনার ফাহিমা 21 রানে 5টি ও জান্নাতুল ফেরদৌস মাত্র 7 রান খরচায় নেন 5 উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযোগ্য হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।